এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা। ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ। অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনূসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ কি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু 100% শিওর না। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার। এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে, আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, গতবার ছিল 16 বছর, এইবার 20 বছর ক্ষমতায় থাকবে। নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি। একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনূসের দূরত্ব কি কমেছে? মনে হচ্ছে কমেছে। দর্শক, দূরত্ব ছিল, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব কমে এসেছে। এখন ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম। খুশি হয়েছেন না? সেনাবাহিনীদেরকে স্যালুট। এবার চলেন আর একটা খুশির বার্তা দিই। বাইরে কি ট্রেইলারটা দেখাইলো, ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী, একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ার্সে। মাই খাবো কিন্তু আওয়াজ হবে না। এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা আদর করবে আর কি, বিষয়টা সম্ভবত এরকম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং ভিডিওর ফুটেজ দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, আপনারা একটু পরেই ভিডিওর প্রতিবেদনে বিস্তারিত জানবেন। দর্শক, আমি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগ কি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন যাবে সেটাও কিন্তু 100% শিওর না। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, কত বছর ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু একটি রহস্যজনক ব্যাপার। এবং অনেকেই এখন বিভিন্ন টকশোতে বলতে শুরু করেছে, আওয়ামী লীগ যদি এবার ফিরে আসে, গতবার ছিল 16 বছর, এইবার 20 বছর ক্ষমতায় থাকবে। কেন বলছে? কিছু কারণ আছে। তার সবচেয়ে মেইন কারণ হচ্ছে, এইবার আওয়ামী লীগের পতন হওয়ার পরে যে পরিমাণ প্রতিহিংসা ছড়ানো হয়েছে, যে পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছে, বাংলাদেশ থেকে উচ্চারণ যে করবে আওয়ামী লীগের, তাকেও মেরে ফেলা হবে, তাকেও জেলে দেওয়া হবে। প্রথম 1 থেকে 2 মাস তো সারা বাংলাদেশে এইরকম অবস্থায় ছিল এবং এইভাবেই বিশৃঙ্খলা চালানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীর উপর। কিন্তু দেখা যাচ্ছে এত কিছু করার পরও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, সেটা মুছে ফেলা যাচ্ছে না। বরং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আরো শক্তি নিয়ে ফিরে আসছে। বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছে, এবং বিভিন্ন স্কুল কলেজের মধ্যে সাধারণ ছাত্রীরাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলছে। এই সকল সার্বিক বিষয়ের কারণে অনেকের মনে ভয় ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগ বোধহয় আবার ফিরে আসছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ এবার তো আগে যত বছর ক্ষমতায় ছিল তার থেকেও বেশি ক্ষমতায় থাকবে, এবং বাংলাদেশের মধ্যে অ্যান্টি আওয়ামী লীগ যারা করে তাদেরকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিবে। এই ভয়টা কাজ করছে। কিন্তু আমার একটা জিনিস সবসময় আমি বলি, বাংলাদেশে এই যে নোংরা রাজনীতির কালচারটা, সেটা পরিবর্তন হওয়া প্রয়োজন। 16 বছর আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ ভালো খারাপ যেটাই করুক না কেন, আওয়ামী লীগের পতনের পর যে জিনিসটা হয়েছে সেটা কোন রকমেই মানার যোগ্য না। ব্যাপারগুলা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এইরকম প্রতিহিংসা মেনে নিতে পারে না একটি দলের উপর। এখন যদি আওয়ামী লীগ 1-2 বছরের মধ্যে ওভারকাম করে, বা 4-5 বছরের মধ্যে ওভারকাম করে আবার ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগ যদি 10 গুণ করে এরকম, তাহলে এটা কি বোধগম্য হবে? আমি সেটাকেও সাপোর্ট দিব না। কারণ বাংলাদেশে যে রাজনীতির প্রক্রিয়ার একটা অবসান ঘটেছে আওয়ামী লীগের পতনের মাধ্যমে, সেটা পরিবর্তন হোক, আমিও চাই। নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি। একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে। জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর দেওয়ার কোন বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে। এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তাতে আমরা গোলকধাঁধার মধ্যে পড়েছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে। সর্বশেষ গত 29 এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান
ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি, তবে মানবিক সহায়তা রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন, এগুলো শুধুই কথার কথা, অনেকের মনে হচ্ছে সেটি। যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে, অর্থাৎ আলোচনা চলছে, অথচ এর আগে বার্তা সংস্থা ইউএনবি কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বললেন যে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব? এবং তারও আগে 3 দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগতভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, কিন্তু সেই মানবিক করিডোরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে। তিনি বলেছেন যে আমাদের কিছু শর্ত রয়েছে, সেই শর্ত নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে শর্তগুলো আসলে কি, শর্তগুলো যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রিলিভেন্ট পারসন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফরমালি, ডক্টর খলিলুর রহমান বার্তা সংস্থা এএফপি কে বললেন যে আলোচনা চলছে। এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন, প্রশ্ন তুলছেন, তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো স্বার্থে? এই প্রশ্নগুলো পুরনো, এর আগে আমি নিজেই আপনাদের সামনে এই প্রশ্নগুলো উত্থাপন করেছি। এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন, এই ধরনের একটি মানবিক করিডোর যদি দিতে হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি। এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখাইনের উদ্দেশ্যে সেই দেশের সরকার, দ্বিতীয়ত যেই দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ, তৃতীয়ত জাতিসংঘ, চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা, যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার, এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইন উদ্দেশ্যে সেই রাখাইন বা আরাকান রাজ্য যারা দখল করে বসে আছে, আরাকান আর্মি, তাদের সম্মতিও প্রয়োজন। তাহলে এই 4 পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো মতেই এই করিডোর দেওয়া যায় না। এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে, যেহেতু তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে, এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয়। জাতিসংঘ বলছে আবার যে করিডোর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে। এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র হয়ে চাপ বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা ধরে নেবো জাতিসংঘ আসলে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দেবতার আসনে যারা রয়েছে? নিশ্চয়ই না। প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরছে যে সেই দেশের সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে, কিন্তু সরকার আসলে কোনটি? মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না, এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অং সান সু চির যে দল, সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্য সরকার, সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার। এখন জাতিসংঘ কোন ভাষায় কথা বলছে আমরা জানি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে আরেকটি যেটা দাঁড়িয়েছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনীর 3টি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে, সেখানে করিডোরের জন্য একটা প্যাসেজ তৈরি করা, বা সেখানে আবার শোনা যাচ্ছে বিজিবির কোন এক কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এরকম অনেক কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে? কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুলছেন না? যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক। আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের 80% 90% মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে, যে তারা কোনোভাবেই দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না। যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না এটি নিশ্চয়ই দেশের স্বার্থে। আর দেশের স্বার্থে এখানে কি আমরা জানি না। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, যেখানে আরাকান আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে, এবং গত 1 বছরে 1 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না? আসলে বিষয়টি কি? সেনা বাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে, আমি আগেই বলেছি যেরকম একটা সিদ্ধান্ত নিয়ে হলে সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে,
এবং সেনাবাহিনীকেও প্রশ্নের মুখে ফেলবে। আমি আবারও বলি, যদি সত্যি এটি দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনী দায়িত্ব নিক। এই সরকারের উপরে তো নিশ্চয়ই মানুষ আস্থা রাখবে না এত বড় একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। এই সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোন রকমের এখতিয়ার নেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার। আরো মজার বিষয় হচ্ছে, মজা এবং যেটি আমাদের রহস্যজনক, রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে? বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে, যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে। গাজা যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশান্ত হয়ে গেছে, বাংলাদেশে সে অবস্থা দাঁড়াবে। তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে? সিপিবি একটি বিবৃতি দিয়েছে, সিপিবি প্রতিবাদ জানিয়েছে এবং আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে। এতটুকু প্রতিবাদের মধ্য দিয়ে এত বড় একটা ইস্যুর কোনো সমাধান হবে না। কেন তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে না? কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন, মুখ খুলুন, কি হয়েছে, কতদূর যাওয়া হয়েছে আমাদেরকে খুলে বলুন, এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সামনে তুলে ধরতে হবে। যদি আমরা সবাই একমত হই তবেই এই ধরনের মানবিক করিডোর দেওয়া যাবে রাখাইনের উদ্দেশ্যে। এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি আবারও সে শুরুর কথাই বলি, অনেকের বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডোর দিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রফেসর ইউনূসের দূরত্ব কি কমেছে? মনে হচ্ছে কমেছে। দর্শক, দূরত্ব ছিল, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এটা একটু স্মরণ করিয়ে দিই। উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল। ওয়াকারুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পারে না, তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে? আপত্তি করেছিল। কিন্তু ছাত্রদের চাপের মুখে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নিলাম। এবং প্রফেসর ইউনূসকে যে ভালোভাবে মানতে পারেনি তার প্রমাণ আমরা পরবর্তীতে দেখেছি যে প্রফেসর ইউনূস থাকতে রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপমূলক কথাবার্তা তিনি বলেছেন, এবং ইউনূস সরকারের চোখে ধোয়া দিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে গোপন বৈঠক করেছেন, কিন্তু সেটা ধরা পড়েছে। এমনকি জাতিসংঘ মহাসচিবের সাথেও ওয়াকারের কোনো অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা না, সেটাও হয়েছে। ইউনূস সরকার চায়নি, তারপর হয়েছে। এরকম নানান প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় যে ডক্টর ইউনূসের প্রতিপক্ষ কে। উত্তর হচ্ছে সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী নয়, সেনাপ্রধানের সক্ষমতাই এখন দুর্বল। কারণ সেনাপ্রধান যদি উল্টাপাল্টা কিছু করতে চান, সেনাবাহিনীর অফিসাররা তাতে সায় দিবেন না, উচ্চপদস্থ কর্মকর্তারাও দিবেন না, আর নিম্নপদস্থ কর্মকর্তারা তো মানবেনই না। অতএব সেনাপ্রধান চাইলেও যে দিল্লির কোনো প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করতে পারবেন, বিষয়টা এরকম নয়। ব্যক্তি হিসেবে সেনাপ্রধান ভালো, যেমন তিনি নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি ঘুষ খান না, সব ঠিক আছে। কিন্তু তার রক্তে আওয়ামী লীগ, এই জায়গাটাতে আমরা কখনোই তাকে শতভাগ ট্রাস্টে নিতে পারি না। আর বিপ্লবের পক্ষে, আন্দোলনের পক্ষে একটা সময় অবস্থান নিয়েছেন, একটা সময় তো তিনি গুলিও করেছেন, অবস্থান নিয়েছেন, এটা বাধ্য হয়েছেন, কিছু করার নাই, নাহলে তো তারাও মার খেতেন, পারতেন। এই লক্ষ কোটি জনতাকে বাংলাদেশে কতজন সেনাবাহিনী তারা ঠেকাতে পারতো না। এবং সৈনিকরাই তো শুনতো না কথা, তারাই তো গুলি করতো না, অফিসাররাও অনেকে শুনতো না, তাদের কিছু করার ছিল না। তো সেনাপ্রধান তার সক্ষমতা বেশি না, কারণ তিনি চাইলেই যে সবকিছু করতে পারবেন তা না। তো প্রফেসর ইউনূস তাকে সরানোর চিন্তা করছেন না, যে তার মেয়াদ শেষ হোক, মেয়াদ শেষ করে যাক, এই ধরনের চিন্তা নিয়ে প্রফেসর ইউনূস এগোচ্ছেন। তো দর্শক, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকা উচিত না যে সেনাপ্রধান প্রফেসর ইউনূসের একজন প্রতিপক্ষ। তার আচার আচরণে, তার কার্যক্রমে, রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন, বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ, অ্যান্টনি গুতেরেসের সাথে বৈঠক, সবকিছু প্রমাণ করে যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা সেনাপ্রধান করছেন। এই জায়গাটা থেকে নানান মহল থেকে প্রফেসর ইউনূসকে পরামর্শ ছিল যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিন, কিন্তু না, প্রফেসর ইউনূস সরাবেন না। তিনি নানান পরিকল্পনা নিয়ে যেভাবে এগোচ্ছেন তাতে ওয়াকারে কিছু করার নেই। তিনি চাইলেও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না, প্রফেসর ইউনূসেরটাই হবে। দেখেন জনগণ যেভাবে ডক্টর ইউনূসের পক্ষে আছে, মানে বিষয়টা এমন, সাপোজ ওয়াকার একটা কু করলো, এই কু করতে যে অফিসারদের পাশে পাবে না এক, আর যদি কয়েকজনকে পায়ও, যেহেতু প্রধান তিনি আর সেনাবাহিনীতে কমান্ড খুব ইম্পর্টেন্ট, যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, জনগণের যে সেন্টিমেন্ট, এখন জনগণ এটা কখনোই মেনে নেবে না, পিটাই কু ছুটাই দেবে, দিল্লি পাঠাই দেবে। যেমন একসময় সেনাবাহিনী অভ্যুত্থান করতো রাতের আধারে, গভীর রাতে ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধানকে গ্রেপ্তার করতো, তারপর রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিত। রাতের আধারে সবাই ঘুমতো, সকালে ঘুম থেকে উঠে মানুষ শুনতো। কিন্তু এখন বাস্তবতা এরকম না। রাত 3টের সময় যদি কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হয়, লক্ষ লক্ষ মানুষ রাজপথে তখনই নেমে যাবে। কারণ বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ ঘুমায় না বা রাতে ঘুমায় না, আর রাতে ঘুম থেকে খুব সহজে এখন উঠে যেতে পারে।
অর্থাৎ কোনোভাবেই কোনো কু বা কোনো কিছু কোনো অঘটন ঘটাতে সেনাপ্রধান পারবেন না, তাতে তিনি যতই চেষ্টা করুক কিংবা ভারত যতই বুদ্ধি দিক, যতই বিক্রম মিস্ত্রির সাথে গোপন বৈঠক হোক বা ভারতের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ হোক, এটা সম্ভব না। তো এই কনফিডেন্সটা প্রফেসর ইউনূসের আছে বলে তিনি তাকে সরাতে চান না, যে তাকে সরিয়ে একটা বিশৃঙ্খলা বা নানান প্রশ্ন আসবে, তার সাথে মেয়াদ শেষ হলে এমনিতেই চলে যান, এই স্মরণ টরণ এগুলো দরকার নেই। সেনাবাহিনীর দক্ষতার স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা। এখানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন, কিন্তু ব্যক্তি সেনা প্রধানের কিন্তু আলাদা প্রশংসার বিষয় না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ বরাদ্দ অর্থের অর্ধেক খরচেই সফলভাবে কাজ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অসাধারণ। বাংলাদেশ সেনাবাহিনী সৎ, দক্ষ, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, সেনাবাহিনীর প্রশংসা করলেই সেনা প্রধানের প্রশংসা করা হয় না, সেনা প্রধানের বিরুদ্ধে বললেই সেনাবাহিনীর বিরুদ্ধে বলা হয় না। ওই যে বলে না, আমরা ওয়াকারুজ্জামানের কিছু বিষয় সমালোচনা করেছি, আমাকে বলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওয়াকারুজ্জামান অনলি কি সেনাবাহিনী না, সেনাপ্রধান এবং সেনাবাহিনীর মধ্যে পার্থক্য রয়েছে। আর ব্যক্তি সেনাপ্রধান পদেরও সমালোচনা করছে না, ব্যক্তি ওয়াকারুজ্জামানের সমালোচনা করছে। তো এই প্রশংসা এটা সেনাবাহিনী, এটা ওয়াকারুজ্জামানের নয়। প্রধান উপদেষ্টা বলেন, বন্যা চলাকালীন দেশ জুড়ে কিছু ত্রাণ নিয়ে মানুষ ছুটেছে, সাহায্যের জন্য হুমকি খেয়ে পড়েছে। তবে প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে। যারা ঘর হারিয়েছে তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। তিনি জানান, ঘর নির্মাণে অর্থ সহায়তার বিষয়ে প্রস্তাব এলো, তিনি সরাসরি অর্থ না দিয়ে বিকল্প পদ্ধতির উপর জোর দেন। বলেন, টাকা হাতে দিলে তা সঠিকভাবে কাজে লাগবে না, ভাগ বাটোয়ারার সম্ভাবনা থাকবে। তখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কাজটি করার প্রস্তাব আসে। জানতে পারেন সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করবে, এতে তিনি স্বস্তি পান। এবং সেনাবাহিনীর উপর একটা আস্থা আছে, সেনাবাহিনীর উপর আমাদেরও আস্থা আছে, ডক্টর ইউনূসের আস্থা আছে, সবার আস্থা আছে। কারণ ব্যক্তি ওয়াকারুজ্জামান চাইলেও, সেনাপ্রধান চাইলেও সেনাবাহিনী টোটাল কখনো ভুল পথে আর পা দিবে না, শিক্ষা হয়েছে আমি মনে করি। ডক্টর ইউনূস বলেন, ঘরগুলো গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে, যে অর্থ বরাদ্দ ছিল তার অর্ধেক খরচে নির্মাণ সম্ভব হয়েছে। এটি সত্যি ব্যতিক্রম। সাধারণত বরাদ্দকৃত অর্থের দ্বিগুণ দাবি করা হয়, এখানে অর্ধেকই সম্পন্ন হয়েছে, এটা সবচেয়ে আনন্দের খবর। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার খুবই বিপদের মধ্যে পড়ে গেছে এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, তারা আবারও মাঠে নামা শুরু করেছেন। দর্শক, এ সম্পর্কে আপনারা কি বলতে চান, আজকের এই ভিডিওর প্রতিবেদন সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।